সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাম রোধে রবিবার থেকে সারা দেশে জরুরি টিকাদান কর্মসূচি পাবে 6 মাস থেকে 10 বছর বয়সীরা। রাজধানী সহ সারা দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট, হতাশ হয়ে ফিরছেন গ্রাহকরা। বাংলাদেশের 6টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান, ব্রিফিংয়ে রাষ্ট্রদূত। সংবিধান সংস্কার পরিষদের দাবিতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, আন্দোলনের ঘোষণা। দেশব্যাপী হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী রবিবার থেকে মাঠ পর্যায়ে এই কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ে ইউনিসেফ প্রতিনিধি দলের সঙ্গে সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। তিনি জানান, আগামী 2 দিন প্রতিটি উপজেলায় সরঞ্জাম সরবরাহ করা হবে। যেই জায়গাগুলি আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড উপজেলা, ইউনিসেফ হ্যাজ গট দ্যাট লিস্ট। ওই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা ভ্যাকসিন পাঠিয়ে দেব। আগামী 2 দিনের ভিতরে ভ্যাকসিন এবং সিরিঞ্জেস আমরা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেব। ইনশাল্লাহ রবিবার সকাল থেকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় এটার উদ্বোধনী শুরু করবো ইনশাল্লাহ। শিশুদের হামে আক্রান্ত হওয়া নতুন কিছু নয়, তবে এবছর ব্যাপক সংক্রমণের কারণ হিসেবে হামের সাথে অন্য কোনো ভাইরাস আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। যারা সুস্থ হয়ে যাচ্ছেন তাদের দীর্ঘমেয়াদী কোনো সমস্যা না হলেও নিউমোনিয়া আক্রান্তদের জন্য সতর্কতা অবলম্বন করার পরামর্শ তাদের। হামে আক্রান্ত হয়ে যেসব শিশু মারা গেছে তাদের প্রায় সকলের বয়স 9 মাসের কম, অর্থাৎ তারা টিকার আওতায় আসেনি। এছাড়া অন্য জটিল রোগও ছিল। চিকিৎসকরা জানান, মায়ের কাছ থেকে পাওয়া পুষ্টির কারণে 9 মাস পর্যন্ত শিশু সুরক্ষিত থাকে। এজন্যই সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় হামের এমআর টিকা 9 মাস থেকে দেওয়ার সিদ্ধান্ত হয়। 9 মাস পর্যন্ত শিশুদের শরীরে একটা হামের প্রতিরোধ মায়ের শরীর থেকে আসে এবং সেখানে একটা অ্যান্টিবডি থাকে, যার জন্যে হামের যে ভাইরাসটা এটা শরীরে ঢুকে কোনো রোগের সৃষ্টি করে না। এই হিসাবেই কিন্তু হামের টিকাটা 9 মাসে দেওয়ার কথা এবং এটা আমাদের ইপিআই প্রোগ্রামে 9 মাসে হামের টিকা দেওয়াটা আছে। হামের এই প্রকোপের পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা জানার পরামর্শ দিয়েছেন এই জনস্বাস্থ্যবিদ। এটা তো এখন গবেষণার ব্যাপার, ভাইরাসগুলা টেস্ট করতে হবে। আইডিসিআর এটা করতে পারে যে এটা অন্য কোনো কিছু কিনা। তবে একটা জিনিস হইতে পারে যে ভাইরাস তো সবসময় তাদের নিজস্ব আদল বদলায়। এইবারকার এই ভাইরাসের তো মিউটেশন হয়ে এমন অবস্থা হয়তো হয়েছে যে এই মিজলস ভাইরাসই কিন্তু ওইটা আরও ছোট বাচ্চাদেরকে এফেক্ট করতেছে এবং এফেক্ট করাতেই এদের টিকা দেওয়ার আগেই তারা এফেক্টেড হয়ে তারা টিকতে পারে। তিনি বলেন, স্বাভাবিকভাবে হামে আক্রান্তদের দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হয় না, তবে যারা নিউমোনিয়ায় আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। সাধারণত কোনো পরবর্তীতে লং টার্ম কোনো ইফেক্ট হয় না। যদি তার নিউমোনিয়া হয়ে থাকে, বাচ্চাটার নিউমোনিয়াটা ভালো হয়েছে, তাহলে হয়তো ফুসফুসের সমস্যা হইতে পারে, পরবর্তীতে অ্যাজমা, পরবর্তীতে শ্বাসকষ্ট ইত্যাদি এটা হইতে পারে। সুস্থ শিশুদের এখনই স্কুল বন্ধ না করে বাড়িতে হামে আক্রান্ত শিশু থাকলে তাকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে আজও মিলছে না জ্বালানি তেল। বুধবার সকাল থেকে বেশিরভাগ পাম্পে গিয়ে ফিরে গেছেন গ্রাহকেরা। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে যতটুকু তেল আসছে তা কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে চলছে তীব্র জ্বালানি তেলের সংকট। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে বুধবারও দেখা গেছে লম্বা লাইন।
অনেকে দীর্ঘক্ষণ লাইনে থেকেও তেল না পেয়ে হতাশ। জানালেন একের পর এক পাম্পে ঘুরেও মিলছে না তেল। কটন না হলে তো হবে না, কারণ এই যে সিন্ডিকেট, কালোবাজারি এগুলো তো বেড়ে গেছে আর বেশি। পাম্পের সামনে নির্দিষ্টভাবে লিখে রাখতে হবে এতটা থেকে এতটা তেলটা পাবেন, তাহলে আমরা সারাদিন এসে বসে থাকবো না। এই গাড়িটা যা ব্যাক করবো, আমার গাড়িতে তেল নাই, এই জন্য আমি সকাল 8টার সময় আসছি, এখন পর্যন্ত 12টা পর্যন্ত অপেক্ষা করতে। 12টার পরেই আমি এখান দাঁড়ায় থাকবো। 12টা যদি নাগাদ বসে থাকে, যদি তেল পাই তেল নিয়ে যাবো, নাহলে আবার এখানেই বসে থাকতে হবে আমার। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে। যতটুকু তেল আসছে তা শেষ হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। চাহিদা আসলে আমরা পুরো করতে পারতেছি না। আর প্রতিদিনই গাড়ি তেল দিচ্ছে, আমাদের প্রতিদিন দিচ্ছে, কিন্তু কম দিচ্ছে তেলটা। হ্যাঁ, তেল দিচ্ছে প্রতিদিনই 9,000, আর ওই ডিজেল হয়তো 13,500 বা 18,000 এইভাবে দিচ্ছে আমাদেরকে। সেই সকাল 6টা থেকে সারাদিন এবং সারা রাতের জন্য খোলা থাকছে। তো আমাদের এখানে যে কোনো ধরনেরই গাড়ি আসুক, ট্রাক, আপনার মাইক্রোবাস, কার, সিডান কারগুলো, এগুলো সকলকে আমরা সমপরিমাণ মানে ফুল ট্যাঙ্কি দিতে পারছি। জ্বালানি তেল অবৈধভাবে কেউ মজুত করছে কিনা সে বিষয়ে প্রতিদিন অভিযান চালাচ্ছে প্রশাসন। জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি তেল নিয়ে তথ্য বিভ্রাট দূর হচ্ছে না। সরকার বলছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, আর পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে গ্রাহকের অতিরিক্ত চাহিদার কারণে লাইন দীর্ঘ হচ্ছে। সরকারি গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মত, সরকারিভাবে রেকর্ড রাখার ব্যবস্থা থাকলে জ্বালানি তেল বেচা কেনায় লম্বা লাইনে অপেক্ষার ভোগান্তি অনেকটাই কমতো। বর্তমান ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধে জ্বালানি তেলের ব্যাপক সংকট দেখা দিয়েছে সারা বিশ্বে। বাংলাদেশে কি অবস্থা রয়েছে? বলা হচ্ছে দেশের পেট্রোল পাম্পগুলোতে তেল আছে, কিন্তু তেল না পেয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মোটরসাইকেল, গাড়ি, ট্রাক, বাস সহ শত শত যানবাহনের অপেক্ষা। এই অপেক্ষার শেষ কখন শেষ হবে কেউ বলতে পারে না। আসলে কি তেল আছে নাকি তেল নেই? দেশের চলমান জ্বালানি তেল সংকটের পেছনে একটি শ্রেণীর অপতৎপরতা কাজ করছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। কেননা সরকার কিন্তু বারবারই বলছেন দেশের জ্বালানি তেলের কোনো সংকট নাই, অথচ কোনো গণমাধ্যমে খবরে বলছে অসংখ্য পাম্প বন্ধ, আর যেগুলো খোলা আছে তার সামনে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কেউ তার কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না। যার চাহিদা আসলে 15 লিটার তাকে দেওয়া হচ্ছে 4-5 লিটার। আপনি তো তেল নেওয়ার জন্য এসছেন, তেলের আপনার এই যে তেল না পেয়ে আপনার কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আমার ব্যক্তিগত কাজে যানজটের জন্য দুপাল্লায় যাওয়ার জন্য সমস্যা হচ্ছে, বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়ার সমস্যা হচ্ছে, এইটাই নিয়ে। তেল না পেয়ে আপনার কি ধরনের সমস্যা হচ্ছে? সমস্যা তো অনেক সমস্যা। আমাদের প্রতিদিনের যে যাতায়াত, আমাদের কাজকর্মে, পাশাপাশি বাচ্চাদের স্কুল, তো এগুলা যেটা হচ্ছে সরকার দেখেন, সরকার তেলের দাম বাড়ায়নি, এটা ঠিক আছে, কিন্তু আমরা তেল তো পাচ্ছি না। তেল না পেলে তো আলটিমেটলি আমার রিক্সাতে যাতায়াত করতে হচ্ছে, আমার তো আরও জরিমানা বেশি যাচ্ছে। আমরা আসলে শুনছিলাম আসলে যে মানুষের দুর্ভোগের কথা। আসলে কেন এই অবস্থা? এই অবস্থাটি আমরা একটু যদি পেছনে তাকাই, যে বাংলাদেশে বর্তমানে কিন্তু প্রতি মাসে জ্বালানি তেলের যে চাহিদা সেটি কিন্তু আমরা দেখছি 8 থেকে 10 লাখ মেট্রিক টনের মতো। এর মধ্যে 5 লাখ মেট্রিক টন পেট্রোল অকটেন এবং বাকি 4 লাখ টনের একটু বেশি আপনার যেটা রয়েছে ডিজেল। জানা গেছে নতুন করে কিন্তু 5 লাখ মেট্রিক টন তেল কিন্তু এরই মধ্যে আপনার এসে পৌঁছেছে, আরও 2 লাখ মেট্রিক টন তেল পাইপলাইনে রয়েছে। চলুন দেখি সরকারি গবেষণা প্রতিষ্ঠান BIDS এ বিষয়ে কি বলছে। এটার একটা বাড়তি কারণ আছে। বাড়তি কারণ হচ্ছে আমি যদি প্রতিদিন একটা গাড়িকে 10 লিটারের জন্য একটা কোটা দিয়ে দিই, এই কোটাটা টু স্মল, তাহলে ওই গাড়িটা প্রতিদিন আবার পেট্রোলের জন্য লাইনে দাঁড়ায়। কিন্তু আমরা সাধারণভাবে কি করতাম, সপ্তাহে একদিন পেট্রোল কিনতাম। এই যে সপ্তাহে একদিন পেট্রোল কেনার যে কোটাটা, সেটা যদি আমার থাকতো এবং সেটা যদি রেকর্ডেড থাকে, তাহলে আমি সপ্তাহে একদিন ওখান থেকে কিনবো, সেই ক্ষেত্রে এই লাইনটা দেখা যাবে না। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি। আমরা তার কাছ থেকে আসলে জেনে আসবো যে মূল সমস্যাটি কোথায়। সরকার বলছেন যে দেশে কিন্তু প্রচুর পরিমাণে আপনার কিন্তু তেলের সরবরাহ রয়েছে, আবার একদিকে আপনার লম্বা লাইন। তো মূল সমস্যাটা কি, তেল আছে নাকি তেল নেই, কি সমস্যা? যেটা সরকার বলছেন পর্যাপ্ত তেল আছে, শতভাগ সত্যি, এবং চাহিদা কোনটা বলবেন আপনি? এখন যে চাহিদা, এটা তো চাহিদা না। এখন একটা প্যানিক ব্যাংক কাজ করছে মানুষের ভিতরে, একটা স্টোরেজ টেন্ডেন্সি একটা কাজ করছে। যার দরকার 5 লিটার নিয়ে দিয়ে চায় 15 লিটার, যার দরকার 2 লিটার উনি চাচ্ছেন 10 লিটার। প্রাইভেট কার বলেন, জিপ বলেন, গাড়ির মধ্যে টাঙ্কিতে তেল আছে, ওটা দিয়ে উনি আরও 4 দিন চলতে পারবে। এইসব বলতেছেন টাঙ্কি ফুল করবে। আপনি দেখেন কিছুক্ষণ যদি এখানে আপনি শ্যুট করেন, আপনি দেখতে পাবেন আমরা যে 2000 টাকা তেল দিতে চাইছি, 2000 তেল দিতে গেছি, 400 টাকার তেল গেছে, বেড়ে গেছে। এইটা তো
এই চাহিদা বাংলাদেশটা পৃথিবীর কোনো সরকার দিতে পারবে না। নাজমুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দেশের আপামর জনসাধারণের কথা চিন্তা করে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এই এপ্রিল মাসে জ্বালানি তেলের কিন্তু দাম বাড়ানো হচ্ছে না। একই সাথে শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধি নয়, পাশাপাশি দেশে যে জ্বালানি তেলগুলো রয়েছে সেগুলোর মজুদ পরিস্থিতি যেন ঠিক থাকে, সে কারণে কিন্তু আপনার সীমান্তে কিন্তু আপনার কঠোর নজরদারি রাখা হচ্ছে। এবং শুধু সীমান্তে কঠোর নজরদারি না, পাশাপাশি যদি অবৈধভাবে আসলে জ্বালানি তেল যেন কোনোভাবে মজুদ না হয় সে বিষয়টিও কিন্তু আপনার সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একই সাথে কিন্তু আসলে এখানে আরেকটি বিষয় কিন্তু আপনার বারবারই উঠে আসছে, সচেতন মানুষ কিংবা যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলছেন যে শুধু সরকারকে কিন্তু এককভাবে দায়িত্ব পালন করলেই চলবে না, পাশাপাশি আমরা যারা জনসাধারণ রয়েছি আমাদের ঠিক যতটুকু প্রয়োজন জ্বালানি ঠিক ততটুকুই আমরা সংগ্রহ করব। এক্ষেত্রে আমাদের কৃচ্ছতা সাধন যেমন একটি বিষয়, ঠিক তেমনি আমাদের একটি দায়িত্বশীল আচরণও করতে হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের জ্বালানিবাহী 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। এই পথ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলের কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। বুধবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশের বিবৃতিতে সন্তুষ্ট নয় তেহরান। ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ঢাকায় ইরান দূতাবাসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার সকালে। এতে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী জানান, বাংলাদেশের জ্বালানিবাহী 6টি জাহাজকে হরমুজ প্রণালী পার হবার অনুমতি দিয়েছে ইরান। তিনি জানান, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই। জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। 6টি জাহাজের ব্যাপারে তারা তেহরানকে জানায়। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার অনুমোদন দিয়েছে, তাই বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলের কোনো সমস্যা নেই। ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিপক্ষে থাকলেও সরকারের বিবৃতিতে সেই অবস্থান স্পষ্ট নয়। তবে রাজপথে যে বিক্ষোভ করেছে দেশের মানুষ, সেই খবর পৌঁছেছে তেহরানে। ইরান ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট নয় তেহরান। ইরান প্রত্যাশা করে আগ্রাসী শক্তির ভূমিকার নিন্দা করবে বাংলাদেশ। ইরানে থাকা বৈধ অবৈধ সব রকম বাংলাদেশিদের যারাই ফেরত আসতে চান সেই ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন এই রাষ্ট্রদূত। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংসদ থেকে ওয়াকআউটের পর গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বিরোধী দল। জবাবে সরকারি দল জানিয়েছে, আন্দোলন যে কোনো রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। তবে বিরোধী দল মুলতবি প্রস্তাবে আলোচনা চেয়েছিল, সেটা সরকারি দল করেছে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ইস্যুতে আলোচনার দাবিতে দেয়া নোটিশের প্রতিকার না পাওয়ার অভিযোগ করে বুধবার সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলীয় সাংসদরা। আমাদেরকে আপনারা জিজ্ঞেস করেছিলেন। পরে সংসদ সচিবালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা বলেন, সংবিধান সংস্কারের জন্য আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই। এটা হবে একটা বিশেষ কমিটি গঠনের মাধ্যমে, সংসদীয় বিশেষ কমিটি, সংবিধান সংশোধনের উদ্দেশ্যে। আমরা বলেছিলাম যে জনগণের কাছে যে গণভোটের জন্য রায় চাওয়া হয়েছে, সেখানে সংবিধান সংশোধনের জন্য রায় চাওয়া হয়নি। রায়টা চাওয়া হয়েছে সংবিধান সংস্কারের জন্য। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিরোধী দল মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা চেয়েছে, সেটা হয়েছে। মুলতবি প্রস্তাব উত্থাপন করেছিলেন, মাননীয় স্পিকার সেই মুলতবি প্রস্তাবটা গ্রহণ করে আলোচনার জন্য দিন ধার্য করেছিলেন। বিধি মোতাবেক মুলতবি প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আর আলোচনা অনুষ্ঠিত হওয়াকে পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজে বলে এটা টকড আউট। আলোচনা হয়েছে, তারা আলোচনা চেয়েছিলেন, দ্যাটস অল। আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাবি আদায়ে আন্দোলনে নামা যে কোনো রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। যে কোনো দাবি নিয়ে রাজপথে যেতে পারে, সেটা ডেমোক্রেটিক রাইট। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড মুদ্রাস্ফীতি বাড়াবে না, বরং অর্থনীতিকে শক্তিশালী ও গতিশীল করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। দারিদ্র্যের হার কাঙ্ক্ষিত রূপে হ্রাস পায়নি, বরং আমরা দেখেছি বিগত 18 মাসে দারিদ্র্যের সংখ্যা বরং বেড়েছে। বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে যা এসছে। মাননীয় স্পিকার, গত 10ই মার্চ 2026 তারিখে দেশের 13টি উপজেলার 13টি জেলার 3টি সিটি কর্পোরেশন
ইউনিয়ন এর 15টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে প্রায় 38,000, টু বি প্রিসাইজ 37,814টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। বর্তমান 2025-26 অর্থ বছরে বাকি 3 মাসে আরও 30,000টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে বুধবার সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 8 এপ্রিল। এদিকে একজন বিচারকের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 24-এর গণ অভ্যুত্থানে আন্দোলনকালীন সময় ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন পুলিশের ফরেনসিক বিভাগের উপপরিদর্শক আতিকুর রহমান। পরবর্তী সাক্ষ্য গ্রহণের সময় আগামী 12 এপ্রিল নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2-এ ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা হয়নি। পরিবর্তিত তারিখ 7 এপ্রিল। মৌলভীবাজারে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যৌথ পরিবারের 3 শিশু মারা গেছে। বুধবার দুপুরে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি টিলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ওই 3 শিশু তাদের বাড়ির পাশের ডোবাতে অল্প পানিতে নামলে এক পর্যায়ে গভীর পানিতে গিয়ে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজ করলে পানির নিচ থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলো প্রবাসী শিপার মিয়ার পুত্র জিসান, আশিক মিয়ার পুত্র ইমাদ এবং সাইব আলীর পুত্র লাবিব। কুমিল্লার দাউদকান্দি, নিমসার ও চান্দিনায় আলাদা সড়ক দুর্ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার আব্দুল বারেক ও মোস্তফা, নোয়াখালীর বেগমগঞ্জ থানার লালপুর গ্রামের জহিরুল ইসলাম ও মেহেরপুর জেলার কেশবপুর গ্রামের সোহেল রানা। অপরজনের পরিচয় জানা যায়নি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে বুধবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন। বুধবার দুপুর 1টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 71 বছর। ডালিয়া নওশীন বেশ কিছুদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদের জানাজার পর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ডালিয়া নওশীনের 2 ছেলের একজন থাকেন যুক্তরাষ্ট্রে, আরেকজন স্পেনে। বেগম ডালিয়া নওশীন একজন বাংলাদেশি নজরুল সঙ্গীত শিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সরকার তাকে 2020 সালে 21 পদক প্রদান করে। ডালিয়া নওশীন দেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের মেয়ে। ইরান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করছে ট্রাম্পের এমন দাবি উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অন্তত 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত তারা। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। টানা 33 দিন ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধে বিপুল অর্থ ব্যয় করছে ওয়াশিংটন। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ট্রাম্পের এই যুদ্ধনীতি ও ব্যয় নিয়ে ব্যাপক ক্ষোভ ঝেড়েছেন। বুধবার তিনি বলেন, ইরানের রেজিম চেঞ্জ করার লক্ষ্যে শুরু করা এই যুদ্ধে ট্রাম্প এ পর্যন্ত $2,300 কোটি খরচ করেছেন, অথচ যুক্তরাষ্ট্রের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে। এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে অন্তত 11টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেলেও কয়েকটি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে। এর আগে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায়, তেহরান ও তার মিত্ররা বুধবার মধ্যপ্রাচ্য জুড়ে 100টির বেশি ভারী ক্ষেপণাস্ত্র এবং প্রায় 200 রকেট হামলা চালিয়েছে। হামলায় কাতার এনার্জির তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। বাহরাইনে মার্কিন ঘাঁটি এবং কুয়েতে একটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি IRGC। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রিফা এলাকায় একটি খামারে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চাপে ফেলতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট বাবাল মানদেব প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুতিরা। এছাড়া বুধবার ইসরায়েলের 3য় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত 1 মাসে ইরানে 800 বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের দাবি, এতে ইরানের কয়েক হাজার সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। আশরাফ শুভ,
দীপ্ত, বার্তা কক্ষ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ও অর্থনীতির দেশ হলেও ইরানের কৌশলগত কিছু পদক্ষেপের কারণে দ্রুতই যুদ্ধ শেষ করতে পারছে না যুক্তরাষ্ট্র। ফলে দেশটির ওপর বাড়ছে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ও অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। 3 গুণ বেশি জনসংখ্যা ছাড়াও সামরিক, অর্থনীতি কিংবা শক্তির ভারসাম্যে ইরানের চেয়ে বহুগুণ এগিয়ে দেশটি। এর সাথে রয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আর তীক্ষ্ণ গোয়েন্দা জাল, যার কারণে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের লড়াইটা একেবারেই অসম। তবে সব দিক থেকে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্র কেন দ্রুত ও নিশ্চিতভাবে যুদ্ধ শেষ করতে পারছে না? বিশ্লেষকদের মতে সামরিকভাবে পিছিয়ে থাকলেও তেহরান কৌশলগতভাবে এমন কিছু সুবিধা কাজে লাগাচ্ছে যা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের পদক্ষেপের মধ্যে অন্যতম হলো জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ। একদিকে যেমন বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা হয়েছে, তেমনি ট্রাম্পের জন্য রাজনৈতিক ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে দেশটি। ইরানের অর্থনৈতিক দুর্বলতা থাকা সত্ত্বেও তারা দীর্ঘমেয়াদী সংঘাত টিকিয়ে রাখার কৌশল নিচ্ছে। নিষেধাজ্ঞার চাপে থাকা দেশটি জানে সময় যত গড়াবে বৈশ্বিক অর্থনৈতিক চাপ ততই বাড়বে এবং যুক্তরাষ্ট্রের ওপর রাজনৈতিক চাপও বৃদ্ধি পাবে। হরমুজ প্রণালী দিয়ে সীমিত কিছু ট্যাঙ্কার চলাচলের অনুমতি আদায়কে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সাফল্য হিসেবে ধরলেও বিশ্লেষকরা বলছেন এটি বাস্তবে বড় কোনো অগ্রগতি নয়। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন শতাধিক ট্যাঙ্কার চলাচল করত, সেখানে এই সংখ্যা খুবই কম। এছাড়া স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনাও যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি। এতে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা বাড়বে, যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন সংঘর্ষের চেয়ে বেশি কৌশলগত ধৈর্যের লড়াইয়ে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে এখন রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি জড়িত। এছাড়া বিশ্ব অর্থনীতিতে বড় আঘাত হানতে তেহরানের খুব বেশি অস্ত্রের প্রয়োজন নেই। তারা কেবল হরমুজ প্রণালী বা উপসাগরীয় শহরগুলোতে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেই যে পরিমাণ বিপুল অর্থনৈতিক বিপর্যয় তৈরি হবে তা সামলানোর সাধ্য কারো নেই। সবশেষে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি দ্রুত কার্যকর কূটনৈতিক সমাধান না আসে তাহলে এই সংঘাত আরো জটিল ও দীর্ঘায়িত হতে পারে। এতে শুধু সংশ্লিষ্ট দেশগুলোই নয়, পুরো বিশ্ব অর্থনীতি বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে। ইশরাত সুমা, দীপ্ত, বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোনা ডলরেস। আর তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।